গুড মর্নিং বন্ধুরা, আমরা কার্যক থেকে বেরোচ্ছি, সবাই রেডি। সামনের এই পাহাড়টা অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এতটাই ঠান্ডা পড়েছে, বাইকগুলো সকালবেলা স্টার্ট নিচ্ছিল না। আমরা জাস্ট বেরোলাম। এই সিনারিওটা একটু দেখে নিতে পারি। পাশে নদী বেয়ে চলেছে, এই হচ্ছে আমাদের রাস্তা, আর ওই দূরে আমাদের টেন্ট। কালকে রাত্রিবেলাতে এতটা ঠান্ডা ছিল যে বলে বোঝাতে পারবো না। প্রচুর ঠান্ডা, মানে ডবল করে জ্যাকেট, উলি কোট পরেও, তার উপর ব্ল্যাঙ্কেট পরেও ঠান্ডা যাচ্ছে না। মানে এতটাই ঠান্ডা, এমন অবস্থা যে ওয়াশরুমে যাব সেটাও যেতে পারছি না। আর তার উপর বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর এই পাহাড়ের মাথায়, পাহাড়ের চূড়োয় স্নোফল হয়েছে, আমরা দেখতে পারি। আজকে আমাদের ডেস্টিনেশন পুনে। তার আগে আমরা কার্গিয়া ভিলেজে যাব। কার্গিয়া ভিলেজে ওখানে জিও পোস্টপেড কানেকশান আছে। তো আমরা কালকে মোটামুটি 9টা সাড়ে 9টা থেকেই আউট অফ নেটওয়ার্ক ছিলাম। বাড়ির লোকজন টেনশন করছে, তো আমরা ওখানে গিয়ে বাড়িতে ফোন করব, তারপর ওখান থেকে আমরা বেরোবো। কার্গিয়া ভিলেজ এখান থেকে 7-8 কিলোমিটার মতো, কিন্তু ওটা যেতেই 30 মিনিটস টু 40 মিনিটস টাইম লাগতে পারে। এরকম রাস্তাই পাবো পুরোটা আপ টু পাদাম অবধি। পাদাম একটা বেশ ভালো সিটি, লাদাখের একটা ঠিকঠাক সিটি, যেখানে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে অ্যান্ড হোটেলও পাওয়া যাবে। তো পাদাম অবধি পুরো এরকম রাস্তাই পাবো, পুরোটাই অফরোড বলতে হ্যাঁ, এটাকে অফরোডই বলা চলে। রোডের ডমিনার অফরোডার নয়, কিন্তু এটা বলতেই আমরা একটা সুন্দর সিনারিও সামনে চোখে দেখতে পাচ্ছি। সামনে আমার দুজন কো রাইডার যাচ্ছে, আর এরকম সুন্দর একটা ভ্যালি, চোখ জুড়িয়ে যায়। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তায় কখনো তাড়াহুড়ো করতে নেই। একটুখানি ফাঁকা রাস্তা বা একটু প্লেন রাস্তা পেলাম মানে প্রচুর জোরে চলে যাব তা নয়। অ্যাকচুয়ালি এই রাস্তাটা কাজ হচ্ছে, হয়তো আগামী 1-2 বছরের মধ্যে এটাও আমরা ভালো রাস্তা পেয়ে যাব। এই যেমন এখানে ব্রিজ কালভেট তৈরি হচ্ছে, এবং আমরা তো কালকে অনেকক্ষণই আটকে ছিলাম রাস্তায় কাজ হচ্ছিল বলে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের এখন একটা বেশ ভালো পলিসি নিয়েছে, সেটা হচ্ছে এই যে লাদাখ অলওয়েজ একটা নেগলেক্টেড ছিল মেনল্যান্ড ইন্ডিয়া থেকে, মানে বছরের ম্যাক্সিমাম টাইমটাই ডিসকানেক্টেড থাকতো। তো গভর্নমেন্ট বিভিন্ন রকমের টানেল তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে, যেন সারা বছরই মেনল্যান্ডের সঙ্গে কানেক্টেড থাকে। তাহলে কি হবে, এখানে ট্যুরিস্টদের আনাগোনা বাড়বে, যোগাযোগ ব্যবস্থা বাড়বে, জায়গাগুলো ডেভেলপমেন্ট হবে। সত্যিই তো আমাদের হিমালয়ান, যেটা পুরো বিশ্বের এরকম সিনারিও আর কোথাও নেই। হ্যাঁ, নেপাল, পাকিস্তান, ভুটান এগুলোতে কিছুটা আছে, চীনেও কিছুটা আছে, কিন্তু ইন্ডিয়া থেকে যে হিমালয়ের রূপটা পাওয়া যায় সেটা আর কোথা থেকে পাওয়া যায় না। সো এই হিমালয়ান রেঞ্জে ট্রেকিং করতে বা ট্যুরিস্টরা আসে, প্রচুর বাইরেকার ট্যুরিস্টরা আসে ইউরোপ আমেরিকা থেকে। তো এইখানে ট্যুরিজমে একটা ভালো অপরচুনিটি আছে, সেটা যদি কাজে লাগানো যায় এই জায়গাটা ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। পাহাড়ি রাস্তায় গ্রুপে আসার একটা রুলস হচ্ছে যে পিছনে যে রাইডার আছে সবসময় মিরর দেখে গাড়ি চালানো। পিছনের রাইডারকে যদি দেখতে না পাও সাথে সাথে দাঁড়িয়ে যাও, তাহলে
তুমি দাঁড়িয়ে গেলে সামনে যে রাইডার আছে সেও একই রুল ফলো করে, মানে মিরর দেখে দেখে সবসময় গাড়ি চালাতে হয়। সে পিছনের রাইডারকে দাঁড়িয়ে গেলে পিছনের রাইডারকে দেখতে না পেলে সে দাঁড়িয়ে যাবে। এই যেমন এখানে রাস্তার কাজ হচ্ছে, আশা করি 1-2 বছরের মধ্যে এটাও আমরা পুরো ভালো রাস্তা পেয়ে যাব। এখানে একটা অদ্ভুত সেনসেশন হচ্ছে এই দুই দিকের পাহাড়টাই। আমি যত এগিয়ে যাচ্ছি আমার সেনসেশন হচ্ছে, আমার মনে হচ্ছে যেন পাহাড়টা তত আমার থেকে দূরে সরে যাচ্ছে। একটা অদ্ভুত ফিলিংস। আমি অনেকটাই জোরে যাচ্ছি, এত জোরে যাওয়া ঠিক নয়। এরকম একটা ভারী গাড়ি, তার উপর ফুললি লোডেড, আমার ওয়েটও কম নয়। তো অয়েল সিল, সকালের অয়েল সিল যদি কেটে যায় তাহলে তো আই এম গন। সো যেটা আগেও বলেছি, লাদাখের রাস্তায় 100% নয় 200% প্রিকশন নিয়ে রাইড করা উচিত। বা কি সুন্দর মিষ্টি মধুর একটা রোদ উঠেছে, গায়ে লাগছে। এত ঠান্ডা ছিল কাল রাতে, সকালেও প্রচুর ঠান্ডা ছিল, এখন অতটা ঠান্ডা নেই। অবশ্য ঠান্ডা থাকলেও বুঝতে পারবো না, আমি এতটাই ড্রেস পরেছি, ওয়ার্মার, তার উপরে নর্মাল প্যান্ট, তার উপরে রাইডিং প্যান্ট অ্যান্ড তার উপরে রেনকোট, উপরেও স্যান্ডো গেঞ্জি, তার উপরে ওয়ার্মার, তার উপরে একটা ড্রাই ফিট, তার উপরে জ্যাকেট। জ্যাকেটের 3টে লেয়ার আছে, একটা ওয়ার্মার, রেনকোট অ্যান্ড নর্মাল প্রোটেকশন লেয়ার। সো আমি উপরে দ্যাট মিনস 6টা লেয়ার পরেছি। আর শু তো মোজা আছে এবং রাইডিং শু, সে লম্বা, অ্যান্ড শুয়ের ওপরে রেন কভার। গ্লাভস ডাবল পরেছি, ডেকাথলন থেকে নিয়েছিলাম ছোট ছোট জাস্ট উলেন গ্লাভস, সেই গ্লাভসটা পরেছি। তার উপরে নর্মাল আমার এরকম মোটা গ্লাভস পরেছি। হেলমেটের মধ্যে বালাকোভা এবং তার উপরে ফুললি প্যাডেড হেলমেট। সো সেই জন্য হয়তো ঠান্ডাটা লাগছে না, বাট ডেফিনেটলি এখানে ঠান্ডা তো আছেই। এইখানকার পাহাড়ের একটা অন্য ধরনের সৌন্দর্য আছে। এই যেমন পাশের পাহাড়টা একটা কালারের, তারপরেরটা আর একটা কালারের, তারপরেরটা ব্ল্যাক, আমার রাইট সাইডে যেটা আছে সেটাও ব্ল্যাক। আর সেই ব্ল্যাক পাহাড়ের উপরেও বা সেই ব্ল্যাক পাহাড়ের উপরে আবার সাদা সাদা বরফ জমেছে। এটাই লাদাখ। অ্যাকচুয়ালি লাদাখ বলছি আমি বারবার, বেসিক্যালি এটা আমরা ঝাস্কারে আছি। সো ঝাস্কার হচ্ছে লাদাখ বলতে আমরা জেনারেলি লে লাদাখকে বুঝি। তো ঝাস্কার হচ্ছে যে লাদাখ ইউনিয়ন টেরিটরি, সেই ইউনিয়ন টেরিটরির পার্ট। সো এটাকে আমরা লাদাখ ইউনিয়ন টেরিটরি বলতে পারি। মানে অ্যাকচুয়াল যে লাদাখ বলতে যে মাথার মধ্যে ফুটে ওঠে প্যাংগং লেক বা হানলে, সেই অবধি আমরা এখনও যাইনি। আমরা এখন ঝাস্কার ভ্যালিতে আছি। এই ঝাস্কার ভ্যালির একটা মজা হচ্ছে যে এটা হচ্ছে সব থেকে কম এক্সপ্লোর্ড এরিয়া। কেন কম এক্সপ্লোর্ড? রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে সবাই, যেখানকার রাস্তাঘাট এতটাই খারাপ। মানে আমরা তো আসলাম কালকে, দেখলাম মানে নর্মাল যদি কেউ মানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে আসতে চায় তাহলে মুশকিল আছে, আসতে পারবে না।
জাস্ট নর্মাল কিছু বাইকার্সরা আসে, আর ট্রাভেল এজেন্ট ধরে কিছু ট্রাভেলার আসে, যেমন সামনে একটা গেল ট্রাভেলার, ওতে ট্যুরিস্টরা আছে। তো সেই জন্য এটা লেস এক্সপ্লোর্ড, এখানে কম লোকজনই আসে। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি we are doing this, the raw adventure, the real biking adventure. কিছু কিছু লোকজন আছে বাইকিং মিন্স, তারা বোঝে বাইকিং মিন্স রেস স্পিড। ওয়াই ইয়ার, দিস ইজ বাইকিং, দিস ইজ রাইডিং। আমার কাছে বাইকিং মিন্স অ্যাডভেঞ্চার, বাইকিং মিন্স ফিল করা, ফিল দ্য নেচার। এই যখনই আমরা দুটো পাহাড়ের মাঝের এরকম ভ্যালির দিকে তাকাচ্ছি, কেমন একটা সিনেমাটিক ভিউ দেখতে পাচ্ছি। আমরা যত কাছে যাচ্ছি তত যেন ভ্যালিটা, পাহাড় দুটো ধীরে ধীরে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। একটা জিনিস আমি এখানে বলতে চাই যে টায়ার অ্যাপোলো আলফা H1, আগে আমার ছিল টিমসুন। তো টিমসুন টায়ারটা থাকলে এরকম রাস্তাতে আমাকে একটুও চিন্তা করতে হতো না, খুবই ভালো পারফর্ম করে টিমসুন টায়ারটা। তো লাদাখ আসার আগে আমি টায়ার চেঞ্জও করেছিলাম, কিন্তু টিমসুন টায়ারটা পাইনি, সো আমাকে অ্যাপোলো আলফা H1ই নিতে হয়েছে। বাট টিমসুন হলে বেটার হতো। অ্যাপোলো আলফা H1 নতুন টায়ার, আশা করি কোনো প্রবলেম হবে না। টিমসুন এরকম অফ রোডে খুব ভালো পারফর্ম করে, মানে এই যে বাম্পগুলো, এগুলো গাড়ি অবধি পৌঁছাই না। বাট অ্যাপোলো বেসিক্যালি তো রোড টায়ার, সো টিমসুন হলে বেটার হতো। কি আর করা যাবে, যেটা আছে সেটাতেই চলতে হবে। আমি অ্যাপোলোকে খারাপ বলছি না, বাট টিমসুন ইজ বেটার দ্যান অ্যাপোলো। ট্যুরিস্ট রেস্ট হাউস কার্গিয়াক, এটা হচ্ছে কার্গিয়াক ভিলেজ। এইখানে আমরা জিও পোস্টপেড কানেকশন পাবো। তো এইখান থেকে আমরা বাড়িতে ফোন করব। দিস ইজ দ্য বিউটিফুল কার্গিয়াক ভিলেজ। একটা পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর, বেশ সুন্দর গ্রাম। ওইটা হচ্ছে জিও টাওয়ার। এখানে বেশি লোকের বসবাস নয়, খুব বেশি হলে ওরকম 30 to 40 হাউসেস আছে, আর 30 থেকে 40টা ফ্যামিলি এখানে বসবাস করে। আমরা কার্গিয়াক ভিলেজের সৌন্দর্যটা আমি সবাইকে দেখাতে চাই। কার্গিয়া ভিলেজে একটা সুন্দর জিনিস দেখাই। এটা হচ্ছে এদিক দিয়ে জল আসে, হ্যাঁ, ওয়াটার পাওয়ার্ড মিল। উপরে ওরকম শস্য দেবে, তারপর এখানে জলে এটা ঘুরবে, ঘুরে পেশাই হবে। It's nice.
এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, যাবতীয় যা কিছু আছে ওয়াটার পাওয়ার আর সোলার পাওয়ার। আমরা এখানে কার্গিয়াক ভিলেজে আছি। এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই একমাত্র জিওর টাওয়ার। জিওর পোস্টপেড ছাড়া কোনো কিছু কাজ করে না। মানুষদের যেটা বললো চেকপোস্টে টাইম লাগবে। তো বন্ধুরা, আমরা জাস্ট কার্গিয়াক ভিলেজ থেকে বেরোলাম। ওখানে একটা চেকপোস্ট ছিল, তো চেকপোস্টে আমাদের গাড়ির সমস্ত কিছু নাম্বার দিল। ওনারা আবার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইছিলেন। এবার গাড়ির কাগজপত্র সমস্ত কিছু ব্যাগের মধ্যে সে প্যাকিং করা, সেখান থেকে খুলে বের করা খুবই মুশকিল। তো আমরা একটু রিকোয়েস্ট করলাম, তো ওনারা জাস্ট গাড়ির নাম্বার নিয়ে ছেড়ে দিলেন। সো থ্যাংক ইউ চেকপোস্টের মানুষজনকে। আমরা কার্গিয়াক ভিলেজ থেকে বেরিয়ে একটা জায়গাতে দাঁড়িয়েছি। জায়গাটার সৌন্দর্য বাপরে, ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা নিজের চোখেই দেখুন, এইরকম একটা নদী বয়ে চলেছে, এই পাশের পাহাড়। এখানে একটা অদ্ভুত সিনারিও দেখতে পাচ্ছি, যে এই দিকের পাহাড়টা পুরো যেন মনে হচ্ছে মাটির। হ্যাঁ, এর উপরে ছোট ছোট ঘাস মতো জন্মেছে। আর এদিকের পাহাড়টা পুরো কেমন বাদামি বর্ণের, লাল টাইপের। আর এদিকের পাহাড়টা পুরো কালো। মানে একই জায়গাতে এরকম তিনটে আলাদা পাহাড়, আলাদা কালারের পাহাড়। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আমাদের এবারে ডেস্টিনেশান পুরনে এখান থেকে নিয়ারলি 24 to 30 কিলোমিটার, ডোন্ট নো এক্স্যাক্টলি। কোনো গুগল ম্যাপ কিছুই কাজ করছে না, ম্যাপ লাগায়ও নি। সো পুরনেতে গিয়ে আই থিঙ্ক আমাদের লাঞ্চ হবে, তারপর পাদুম সন্ধ্যেবেলায় পৌঁছবো। পাদুমের ডিস্টেন্স এখান থেকে অনেকটাই, নিয়ারলি 76 to 75 কিলোমিটার। আর জাস্ট গাইজ ইউ ক্যান ইমাজিন এইরকম রাস্তায় 76 to 75 কিলোমিটার যাওয়া কতটা কষ্টের আর কতটা টাইম কনজিউমিং। এই রাস্তার কন্ডিশন, ডাউনহিল যাচ্ছি, মানে খুব ধীরে 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 সুস্থে যেতে হবে। আমাদের আজকে স্টে হচ্ছে পাদুম হচ্ছে ঝাঁসকারের একটা মেন সিটি। সো ঝাঁসকারের সেন্টার বলা যেতে পারে। তো সেখানে আশা করছি সমস্ত রকম ফেসিলিটি পাবো। এবার মুশকিলটা হচ্ছে পুরনে থেকে পাদুম নিয়ারলি 40 to 45 কিলোমিটার, এবং ওই রাস্তাটা পুরোটাই অফ রোড। মানে গুগলে যদি সার্চ দেওয়া হয় যে পুরনে থেকে পাদুম যাব, গুগল এন রুট করতে পারে না, মানে গুগল ওই রাস্তাটা দেখায় না। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা রাস্তাটার অবস্থা কী বা কীরকম হাল। সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো আমরা একটু তাড়াহুড়ো করছি, অবশ্য তাড়াহুড়ো করা ঠিক নয়, বাট একটু হলেও করছি, কারণ বেলা থাকতে থাকতে যদি আমরা পাদুমে পৌঁছে যাই তাহলে বেটার হয়। না হলে ওইরকম অফ রোডের মধ্যে দিয়ে রাত্রিবেলায় রাইড করা ভেরি রিস্কি। লেটস সি আমরা কখন পৌঁছই। পুরনেতে আশা করি আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ বলতে সেই তো ম্যাগি। এই দুটো খুদের সঙ্গে দেখা হলো, দে আর ভেরি হ্যাপি। আমার কাছে কিছু ক্যান্ডি ছুড়ে দিলাম। আমার বাইকে একটু প্রবলেম করছিল। বাই। বাইকে বেশ অনেকগুলোই প্রবলেম হয়েছিল। ব্যাগটা খুলে
জাস্ট পড়েই যাচ্ছিলো, খুলে গেছিলো। নাম্বার প্লেটের কভারটা খুলে গেছিলো, চেন পুরো ড্রাই হয়ে গেছিলো। সো চেন একটু লুব্রিকেশন করলাম, ব্যাগটা ঠিকভাবে বাঁধলাম, আর নাম্বার প্লেটের কভারটাও ঠিক করে বাঁধলাম। সো এরকম খারাপ রাস্তায় অ্যাডভাইসেবল যেটা, মাঝে মধ্যে দাঁড়িয়ে বাইকটাকে একটু ইন্সপেকশন করা, বাইকটা এবং লাগেজকে একটু দেখা সব ঠিকঠাক আছে কি না। অনেক ক্ষেত্রে হয় যে লাগেজ খুলে পড়ে গেছে। এটা একটা স্মল ভিলেজ, থাপলে। কেন ওরা দাঁড়িয়েছে কেন? What is this? See the real adventure. Ovaida is going fast. এটা সবসময় ওয়াইজ, প্রথমে একজনকে পাস করতে দেওয়া, তারপর নিচে যাওয়া। ওয়াইদা তো সাকসেসফুলি চলে গেল। নাও দিস ইজ মাই টার্ন। I am little bit scared. আমি পুরো আটকে গেছি।
যেমন বেরিয়ে গেল, মোমেন্টামটা লুজ করলেই আসতে হবে। অ্যাকচুয়ালি মোমেন্টাম দিয়ে বেরিয়ে যেতে গেলে পিছনের চাকা স্কিড করছে, দুপা ফেলে দিন, আমি পড়ে যাবো। দুপা ফেলে দিন, আপনি মোমেন্টাম ধরুন, বেরিয়ে যাবেন। পড়ে যাবো আমি। ওটা আপনার মানে আপনার মনে ভয় লাগবে, আপনার ভয়ের জন্য আপনার ইয়ে হয়ে যাচ্ছে, মোমেন্টামটা কমে যাচ্ছে। আমরা একটা কনফিউশনে আছি। পূর্ণে এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে, তো পূর্ণেতে থেকে ফুকতাল মনাস্ট্রি যাব না ডাইরেক্ট পাদুম বেরিয়ে যাব। কারণ এই ঝাঁসকার সার্কিটের দুটো ইম্পর্টেন্ট জায়গা, বেসিক্যালি 3-4টে জায়গা। একটা হচ্ছে সিংকুলা পাস, তারপর গম্ভরঞ্জন, তারপর ফুকতাল মনাস্ট্রি, আর তারপর হচ্ছে দামদুম গ্লেসিয়ার। তো আমরা দুটো তো কভার করেছি, আর দুটো পূর্ণেতে যদি না থাকি তাহলে ফুকতাল মনাস্ট্রিটা মিস হয়ে যাবে। আর আজকে পাদুমে গিয়ে ওই দামদুম গ্লেসিয়ারও যেতে পারবো না। সো বেসিক্যালি দুটো ইম্পর্টেন্ট জায়গা মিস হয়ে যাবে। তো আমরা কনফিউশনে আছি কি করব, দেখি কি করা যায়। পূর্ণেতে গিয়ে একটা শর্ট ডিসকাশন করব, ডিসিশন নেব। বেটার হয় পূর্ণেতে থেকে যদি আমরা ফুকতাল মনাস্ট্রিতে যেতে পারি। লেটস সি কি হয়। পূর্ণেতে যদি থাকি তাহলে ফুকতাল মনাস্ট্রি কাল সকালে হবে, এবং কালকেই দামদুম গ্লেসিয়ার কালকে করতে পারবো। দামদুম গ্লেসিয়ারের সানসেটটা অপূর্ব সুন্দর দেখতে হয়, যদি সব কিছু কপালে থাকে তাহলে আমরা পাবো। লেটস সি কী করতে পারি। এরই মাঝে আমরা এরকম একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারি। অনেকক্ষণ পর যেন ছোট ছোট আমরা গুল্ম জাতীয় কিছু গাছ দেখতে পাচ্ছি। কিছু গাছের পাতা এখানে সবুজ নয়, কেমন একটা হলদে সবুজ বর্ণের। ওই পারে, নদীর ওই পারে ছোট্ট একটা গ্রাম, কি নাম সেটা যদি দেখি, জানি না কি নাম। এবং পাহাড় কেটে কেটে খুব সুন্দর বাড়ি বানিয়েছে, এবং চাষবাসও হয় আশা করি। হ্যাঁ, পাহাড় কেটে পাহাড়ের গা বেয়ে কিছু চাষবাস হচ্ছে। এটা একটা অপূর্ব সুন্দর জায়গা। এদিকে নীল জলের একটা নদী বয়ে এসছে, আর এদিকে একটা ডার্টি ওয়াটার। এই দুটো নদী একসঙ্গে এখানে এসে মিশছে। দুটো নদী পাশাপাশি, নীল জল আর এরকম নোংরা জল একসঙ্গে পাশাপাশি যাচ্ছে। আল্লাহর কি অসীম কুদরত। নাইস। আমরা পৌঁছালাম, প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর ফুকতাল মনাস্ট্রির উদ্দেশ্যে রওনা দিলাম। ফুকতাল মনাস্ট্রি যাওয়া এবং ফুকতাল মনাস্ট্রি ট্রেকিং নিয়ে আমার নতুন ব্লগ পরের এপিসোডে আসতে চলেছে। সো বন্ধুরা, স্টে টিউন ফর দ্যাট আপডেট। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। পরের ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে।